ভারত আগেও যেরকম ছিল এখনও সেরকমই আছে। আগে একটু আপনাদের ছাড় দিত, কিন্তু এই ছাড় আর কত দেওয়া যায়? লিমিট থাকে, লিমিটের বাদ ভেঙে গেলে তখন কিন্তু আর ছাড় দেওয়া যায় না। যারা মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, বাংলাদেশিরা মানে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যারা ভারতে যাচ্ছেন মেডিকেল ভিসা নেওয়ার আগে আপনারা কি করেন? একটা অ্যাপয়েন্টমেন্ট নেন হাসপাতাল থেকে। যেই হাসপাতাল থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেল ভিসার জন্য আবেদন জমা করেন, মেডিকেল ভিসা আবেদন জমা করার পর আপনারা যখন মেডিকেল ভিসাটা পান, আপনার ভিসার মধ্যে ওই হাসপাতালের নামটা লিখে দেওয়া থাকে যে ট্রিটমেন্টটা আপনি ওই হাসপাতালে করবেন। কিন্তু অনেক বাংলাদেশি আছে, অনেকেই আছে ওই হাসপাতালে না যায় অন্য হাসপাতালে যায়। আর এই কাজ এখন থেকে এফআরআরওর পারমিশন ছাড়া করা যাবে না। আর এটা যদি আপনি করেন, মানে করে এফআরআরওর পারমিশন ছাড়া করে যদি আপনি মনে করেন সাকসেস হলেন যে কোনো সমস্যা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন এটা জানতে পারবে যে আপনি ওই হাসপাতালে ট্রিটমেন্ট করেননি, মানে ভিসাতে মেনশনকৃত হাসপাতালে ট্রিটমেন্ট না করে অন্য হাসপাতালে ট্রিটমেন্ট করছেন, তাহলে ভারতের হাই কমিশন আপনার পাসপোর্টের 43 নাম্বার পেজে একটা অ্যাপ্লাইড সিল মারবে। এখন এই অ্যাপ্লাইড সিল মানে কি ব্ল্যাকলিস্ট? এই প্রশ্ন অনেকেই আমাকে করে গেছে। অ্যাপ্লাইড সিল মানে এক ধরনের ব্ল্যাকি লিস্ট। মানে এটা কতদিনের ব্ল্যাকলিস্ট এটা আমি শিওর জানি না, এটা অনেকেই জানে না। যেটা 5 বছরের জন্য না 10 বছরের জন্য নাকি লাইফ টাইম, এইটা কিন্তু জানি না। আমার কাছে কেন জানি মনে হয় লাইফ টাইম। আবার জানি না 5 বছর 10 বছরও হইতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে এটা লাইফ টাইমই। কারণ আগের একটা পাসপোর্টে এরকম সিল আছে, নতুন পাসপোর্টে ভিসা পায় নাই। তাহলে মানে কতদিন আর তাকে এই অবস্থায় থাকতে হবে সেটা জানি না। তো আমার কাছে কেন জানি মনে হয় লাইফ টাইম, বাট এটা হতে পারে 5 বছর বা 10 বছর, বা আমার ধারণাও ভুল হইতে পারে। তো বাংলাদেশিদের এটাই রিকোয়েস্ট করব, যারা যে কাজে ভারতে যাচ্ছেন আপনারা যেন ভিসার সঠিক ব্যবহারটা করেন, তাহলে আপনাদের সাথে কোনো সমস্যা হবে না। ইদানিং কিন্তু এই ব্ল্যাক লিস্টটা অনেক হচ্ছে। আমি কয়েকদিন আগে ভিডিও বানাইছি, তো এটা আবারও পুনরায় আপনাদের রিমাইন্ডার করে দিলাম যে এই ভুলটা কিন্তু করবেন না। আর যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন 1 বছরের, তারা ভারতে ঢোকার 14 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এফআরআরও। আর যারা মেডিকেল ভিসা 1 বছরের নিয়ে যাচ্ছেন, তারাও 14 দিনের মধ্যে এফআরআরও রেজিস্ট্রেশন করবেন। কিন্তু যারা 6 মাসের ভিসা নিয়ে যাচ্ছেন, মানে মেডিকেল ভিসা নিয়ে, তাদেরকে এফআরআরও করতে হবে কি না এ নিয়ে অনেক আমার কাছে মেসেজ আসে। তো তাদের উত্তরটা হচ্ছে না, 6 মাসের ভিসায় এফআরআরও রেজিস্ট্রেশন করতে হবে না। কারণ মনে রাখবেন, ভারতে তখনই রেজিস্ট্রেশন করতে হয় যদি কিনা আপনি 180 দিনের বেশি থাকেন ভারতে। তাহলে তা আপনি যদি মেডিকেল ভিসা পান 6 মাসের, তাহলে আপনি যেদিন পাবেন সেদিন থেকে অলরেডি কিন্তু 3-4 দিন, মানে আপনার ভিসাটা যখন প্রিন্ট হবে হাই কমিশনে, তারও 4-5 দিন পরে কিন্তু আপনি ভিসাটা হাতে পাবেন। তাহলে আপনার কিন্তু 180 দিন থেকে কমে আসলো দিনগুলি। এখন আপনি ভারতে গেলে দেখা যাচ্ছে আপনার আর 150 দিন ভ্যালিড আছে। তাহলে তো সেই অবস্থায় আপনার এফআরআরও করতে হবে না। কিন্তু ভিসা যদি 1 বছরের হয়, 180 দিনের বেশি হয়, তাহলে আপনাকে 14 দিনের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। অনেকেই এগুলা ভুল করে, এগুলা বর্ডারে গেলে দেখা যায় যে কত মানুষ যে এই সমস্যার মধ্যে পড়তেছে, মানে জানে না আসলে। মানে বর্ডারে, মানে আপনি যদি হাসপাতালে যান তাহলেই রোগী দেখতে পারবেন। আপনি যদি কোনো পরীক্ষার হলের গেটে দাঁড়ান তাহলেই দেখতে পারবেন কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আপনি যদি বর্ডারে যায় দেখেন তাহলে কত লোক এরকম ভোগান্তি করতেছে। আর যারা ভারতীয় পণ্য বয়কট বা ভারত বয়কট এই ধরনের আন্দোলন করতেছেন, তাদেরকে কিছু বলার নাই। তারা আসলে অনেক মহাজ্ঞানী, বা তাদের বিষয় নিয়ে আর কিছু বলার নাই। তাদেরকে আমি অনেক বলছি, কিন্তু তারা অনেক নেগেটিভ কমেন্ট করছে। যাই হোক, তাদের বিষয় না আমার আর বলার কিছু না। আমাকে এজেন্ট বলে, দালাল বলে। আমি এজেন্ট দালাল না। আর আমাকে যারা বলে যে আমি ভারতীয় না বাংলাদেশি, আমি বাংলাদেশি। তাহলে বলবে যে আপনি তাহলে বাংলাদেশি হয়ে আপনি ভারতের এই সাফাই গাচ্ছেন কেন? আমি সত্যি কথা বলতেছি। সত্যি কথা বললে মানুষের পিছনে লাগে, এটা আপনিও ভালো জানেন, সবাই জানে। ভালো মানুষের পিছনে সবাই পিছে লেগে যায়, এটা কিন্তু আমরা ছোটোকাল থেকেই দেখে আসতেছি। যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলবো না। মেন বিষয়টা হচ্ছে যে আমরা কাশ্মীর যাওয়ার আবারও প্ল্যান করতেছি। কাশ্মীর যাওয়ার, ভূস্বর্গ কাশ্মীর। 9 মেতে আমরা সম্ভবত যাত্রাটা শুরু করব। যদি আমরা 9 মেতে যাই, তাহলে আমরা কলকাতার চিতপুর স্টেশন থেকে রাত 11:45 কলকাতার সামার স্পেশাল একটা ট্রেন দিছে, জম্মু তাওয়াই এক্সপ্রেসের সামার স্পেশাল, কোজাত সামার স্পেশাল। এই ট্রেনটায় আমরা রাত 11:45 কলকাতা থেকে ছাড়লে আমরা মানে 36 ঘন্টা পরে আমরা জম্মু পৌঁছাবো। আর এই ট্রেনের একটা সুবিধা কি, এই ট্রেনের ভাড়া একটু বেশি, যেটা কোজাত আছে তার থেকে একটু বেশি। কিন্তু এই ট্রেন কিন্তু মাত্র 10টা থেকে 12টা জায়গায় দাঁড়ায়, বা 13টা জায়গায় দাঁড়ায়। এক্স্যাক্টলি আমি এখনও 4টা দেখিনি, তবে আমি দেখছি যে অনেক কম দাঁড়ায়, মানে 12-15টা 14টার উপরে দাঁড়ায় না, খুবই কম দাঁড়ায়। তো এই ট্রেনটা খুব কম সময়ে আমাদের পৌঁছায় দিবে। এটা একটা সামার স্পেশাল।
এই সামার স্পেশাল ট্রেনটা মে মাস এবং জুন মাস পর্যন্ত চলবে। এই ট্রেনটা সপ্তাহে কলকাতা থেকে জাম্মুর উদ্দেশ্যে 2 দিন ছেড়ে যাচ্ছে, আর আসতেছে সপ্তাহে 1 দিন, মানে আবার যখন জাম্মু থেকে কলকাতা। তো 9 মেতে গেলে আমাদের একটা সমস্যা, আমরা পুরা ঘোরাঘুরি করে 18 মেতে আমরা আবার মানে রিটার্ন আসবো, কিন্তু 18 মেতে কোনো টিকিট নাই। 18 মেতে কোনো টিকিট নাই, দিল্লিও কোনো টিকিট নাই, ওয়েটিং লিস্টের টিকিট আছে, যেগুলো কাটা একটু রিস্ক হবে মনে করতেছি। আর আমরা যদি 13 মেতে যাই তাহলে আমরা হামসাফারে যাইতে পারবো, যেখানে আরএসি এখনও অ্যাভেলেবেল দেখাচ্ছে। এই টিকিটগুলি যে আমরা কাটে নেই, যাওয়ার সময় যদি এসিতে যাই হামসাফারে, তাহলে আমরা ঘুরে আবার আসার সময় যে ডেটটা আমরা পাবো সেই ডেটে কলকাতা সামার স্পেশালের টিকিটটা আমরা কিন্তু পাই যাচ্ছি নন এসিতে, এসিতে পাচ্ছি না, আসার সময় নন এসিতে। তো আসলে এটা এখনও প্ল্যানটা 100% মানে ডান করি নাই, এখনও মানে এটা অবজারভেশনে আছে, এখনও আমি মানে জিনিসটা দেখে যাচ্ছি যেটা আসলে কিভাবে কি করা যায়। তবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই যে যারা যাবেন মানে সিরিয়াসলি যারা আগামী মাসে, এই যে মে মাস, এটা এপ্রিল কিন্তু শেষ হচ্ছে, মে মাসে যারা যেতে যাচ্ছেন কাশ্মীর, ভূস্বর্গ কাশ্মীর, এখন কিন্তু স্নো হচ্ছে, কাশ্মীরে স্নো হচ্ছে, বরফ আছে এবং সবুজ সবুজ গ্রিন সবই কিন্তু আপনারা দেখতে পারবেন, সব সিন দেখা যাবে। তো আপনারা যদি এরকম সিন দেখতে চান, আর এই বাংলাদেশ এবং ভারতে কিন্তু প্রচণ্ড গরম চলতেছে, 42-44 ডিগ্রি, এই গরম থেকে বাঁচার জন্য মানে বরফের বাতাস বা হাওয়া লাগানোর জন্য যদি কাশ্মীর যেতে চান তাহলে অতি সত্ত্বর আমার সাথে যোগাযোগ করেন। যদি আমি নির্দিষ্ট পরিমাণ সংখ্যায় আমি পেয়ে যাই, পর্যাপ্ত পরিমাণ যদি আমি কয়েকজন পেয়ে যাই, মোটামুটি 10-12 জন যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা ফাইনাল করে টিকিটটা কেটে নেব। তো যারা যাবেন তারা অতি সত্ত্বর যোগাযোগ করবেন, দেরি করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ টিকিট পাবেন না। সেই বিষয়টা কিন্তু মনে রাখতো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কাশ্মীর গেলে অবশ্যই যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।